আমি ক্লাসটা রেকর্ড করছি। অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2025। তোমাদের আজকে পড়ার বিষয় প্রতীকী যুক্তি। প্রতীকী যুক্তি নয়, সাধারণ নীতিবিদ্যা। তো আজ আমরা পড়ব নীতিশাস্ত্র ও নৈতিক দর্শনের ভূমিকা অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, নীতিবিদ্যা কি বা কাকে বলে, নীতিবিদ্যার সংজ্ঞা দাও। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা 2 থেকে 3 মাসের জন্য আসতে পারে। প্রশ্নের উপর ক্লিক করলাম, প্রশ্ন উত্তর চলে আসছে। প্রশ্ন হচ্ছে নীতিবিদ্যা কি বা কাকে বলে, নীতিবিদ্যার সংজ্ঞা দাও। তো নীতিবিদ্যা, দেখো, সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের ভালো মন্দ, ন্যায় অন্যায় বা উচিত অনুচিত দিকগুলো যে শাস্ত্রে একটি পরম আদর্শের আলোকে বিচার করা হয় তাকেই নীতিবিদ্যা বলে। আমি এখানে নীতিবিদ্যা, বিদ্যা মানে কি? একটা শাস্ত্র বা একটা গ্রন্থ। আর এই নীতিবিদ্যাটা কোনো প্রাণীর না। প্রাণীদের তো তেমন জ্ঞান বুদ্ধি নাই, এই জন্য তাদের কিন্তু নীতিবিদ্যা না। এই নীতিবিদ্যা প্রযোজ্য হচ্ছে আমাদের সমাজে মানুষ বসবাস করে তাদের জন্য। তো মানুষের আবার আচরণ দুই প্রকার, একটা হলো ঐচ্ছিক আচরণ আর একটা হচ্ছে অনৈচ্ছিক আচরণ। ঐচ্ছিক আচরণগুলো হলো, ধরো এই যে একটা নিউজ ভাইরাল হয়েছে যে ছেলে সচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু মাকে দেখে না। সমাজের মানুষ ছিছি করছে, ফেসবুকে পোস্ট দিচ্ছে। তো তারা ইচ্ছে করলেই তাদের মাকে নিজেদের কাছে রেখে শেষ বয়সে সেবা যত্ন করতে পারত, এবং তারা ইচ্ছে করেনি দেখে মায়ের দেখাশোনা তারা করেনি। তাহলে এই মাকে শেষ বয়সে দেখাশোনা করা, এই ইচ্ছেটা তাদের ছিল না। অর্থাৎ এই জন্যই আমরা তাদেরকে খারাপ বলছি। অর্থাৎ, আর ধরো মায়ের মৃত্যু, মায়ের মৃত্যু ঠেকানোর উপায় তাদের নাই। অর্থাৎ কিছু কিছু বিষয়ে মানুষের নিজের ইচ্ছাতে কাজগুলো নিয়ন্ত্রণ করতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারে না। যেমন জন্ম, মৃত্যু, বিয়ে, এগুলো মানুষের হাতে থাকে না, এগুলো গড গিফটেড। তো এই নীতিবিদ্যা মানুষের ঐচ্ছিক আচরণের ভালো মন্দের বিচার করে একটি নির্দিষ্ট মানদণ্ডের আলোকে। ব্যুৎপত্তিগত ভাবে অর্থ, ব্যুৎপত্তিগত মানে হচ্ছে ডিকশনারিগত অর্থ। ইংরেজি এথিক্স শব্দটি গ্রিক এথিকা থেকে উদ্ভূত হয়েছে। এই এথিকা শব্দটি আবার গ্রিক মূল শব্দ এথোস থেকে এসেছে, যার অর্থ হলো চরিত্র, আচার ব্যবহার, রীতিনীতি বা অভ্যাস। ইথোস গ্রিক শব্দ, তাহলে এর অর্থ আমরা পাচ্ছি চরিত্র, রীতিনীতি বা অভ্যাস। ইথিক্স ইংরেজি শব্দ, এর মূল এই দিক থেকে এর অর্থ দাঁড়ায় অভ্যাস, আচার বা আচরণ সম্পর্কেও বিদ্যা। তোমরা জানো, যখন দর্শনের কোনো প্রশ্নে সংজ্ঞা দিতে বলে, তো এই সংজ্ঞাগুলো দুই রকম: প্রামাণ্য সংজ্ঞা আর সাধারণ সংজ্ঞা। প্রামাণ্য সংজ্ঞা কি? প্রামাণ্য সংজ্ঞা হলো প্রমাণমূলক সংজ্ঞা। ধরো বিখ্যাত কোনো গবেষক, কোনো নীতিবিজ্ঞানী, কোনো দার্শনিক কোনো একটা বিষয়কে যেভাবে বর্ণনা করেছেন তার নিজের গ্রন্থে, সেটাকে বলা হয় প্রামাণ্য সংজ্ঞা। আর আমরা সেই সংজ্ঞাগুলোর আলোকে নিজেদের যে মতামত দিই বা সাধারণভাবে যেটা আমরা তাই লিখি, সেটাকে বলা হয় সাধারণ সংজ্ঞা। তো আমরা যেহেতু নীতিবিদ্যার সংজ্ঞা দিব, সেক্ষেত্রে আমরা প্রামাণ্য সংজ্ঞা হিসেবে নিচ্ছি আমাদের নীতিবিদ উইলিয়াম লিলির সংজ্ঞা। তো নীতিবিদ্যার এই উইলিয়াম লিলি সবচেয়ে সুস্পষ্ট ও গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন প্রখ্যাত নীতিবিজ্ঞানী উইলিয়াম লিলি। লিলি বলেছেন, ethics is the normative science of the conduct of human beings living in societies। অর্থাৎ নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যা এই আচরণকে অন্যায় বা ভালো মন্দ পন্থায় বিচার করে। উইলিয়াম লিলি তার অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স গ্রন্থের প্রথম অধ্যায়ে এই প্রামাণ্য সংজ্ঞা দিয়েছেন। এছাড়া অধ্যাপক ম্যাকেনজি, তিনিও একজন নীতিবিজ্ঞানী, তিনি বলেছেন যে নীতিবিদ্যা হলো মানব জীবনের পরম আদর্শের অন্তর্ভুক্ত সাধারণ বিজ্ঞান। তো এই যে এখন আমরা তো দুটা প্রমাণ দিলাম যে আমাদের উইলিয়াম লিলি আর অধ্যাপক ম্যাকেনজি তারা নীতিবিদ্যার সংজ্ঞায় কি বলছে। তো তাদের এই সংজ্ঞাগুলোর আলোকে এখন আমরা আমাদের নিজস্ব মত বলবো। নিজস্ব মত আমি এখানে বলছি যে পরিশেষে বলা যায় নীতিবিদ্যা মানব আচরণের, নীতিবিদ্যা, এই যে দেখো, নীতিবিদ্যা
মানব আচরণের বস্তুনিষ্ঠ ব্যাখ্যা প্রদান করে না, বরং এটি একটি সামগ্রিক ও আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা মানুষের ঐচ্ছিক কর্মের নৈতিক মূল্যায়নের মাধ্যমে সুন্দর ও সার্থক জীবনযাপনে সহায়তা করে। তাহলে নীতিবিদ্যা এমন ভাবে আমাদের গাইড করতে চায় যাতে আমরা আমাদের কোনগুলো কাজ করা ঠিক, কোনগুলো ভুল, সেভাবে কাজ করতে পারি এবং ভুল কাজগুলো, অনৈতিক কাজ পরিহার করে সুন্দরভাবে একটি জীবন পরিচালনা করতে পারি। এখন বলো, তোমরা কি এই নীতিবিদ্যা কাকে বলে এই প্রশ্নটা কি বুঝতে পেরেছো? তাহলে দেখো, প্রথমে ছোট্ট করে আমরা একটা ভূমিকা দিয়েছি, তারপরে আমরা দুইজন নীতি দার্শনিকের সংজ্ঞা দিয়েছি। একজন হলো উইলিয়াম লিলি। তোমরা যদি ইংরেজি পারো শুধু ইংরেজি লিখবা, যদি ইংরেজি না পারো তাহলে বাংলাটা লিখলেও হবে। তারপরে আমরা আহ ম্যাকেনজির সংজ্ঞা দিয়েছি এবং শেষে নিজস্ব একটি মতামত দিয়েছি। এর মাধ্যমে আমাদের এই লেখাটা কিন্তু শেষ হয়েছে। তারপরে শাব্দিক অর্থে আমরা ব্যাখ্যা করেছি যে ইথোস গ্রিক শব্দ থেকে এথিক্স কথাটি এসেছে। তোমরা কি বুঝতে পারছো? সোনালি, জি সোনালি স্যার, কি বুঝছো? বুঝছি। আচ্ছা, আজকে কেন জানি অনেকেই এই সময়টাতে ব্যস্ত থাকে। তোমরা সবাইকে বলবে যে ক্লাস যেন করে। তোমরা টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছো, আমি ট্রেনিং এ এসে এরপরও তোমাদের টাকা যেন হালাল করে নিতে পারি, এজন্য কিন্তু ট্রেনিং এ এসে আমি রেস্ট নেই না। এর মধ্যেই আমি কিন্তু তোমাদের পড়াচ্ছি। তো এই জন্য তোমরা টাকা খরচ করছো, এই টাকাটা যেন আমার হালাল হয় এবং তোমরাও ভালো শিখতে পারো, সেজন্যই তোমাদের ক্লাস করতে হবে, অন্যদের বলবে। আর আমি একটা রুটিন, আজকেই রাত্রেই আমি রুটিন তৈরি করে দিয়ে দিব, সেই রুটিন মানুষের কাজ হবে। আর আমি শুক্র শনি এই 2 দিন তোমাদের ছোট ছোট পরীক্ষা নেব, সেই পরীক্ষাগুলো তোমরা অ্যাটেন্ড করবে, তাহলে তোমাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে। আচ্ছা, এখন আমরা পড়বো নীতিবিদ্যার প্রকৃতি, স্বরূপ ও বিষয়বস্তু আলোচনা করে আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করে। আচ্ছা, নীতিবিদ্যা। নীতিবিদ্যা বা এথিক্স হলো দর্শনের সেই গুরুত্বপূর্ণ শাখা যা মানব জীবনের ঐচ্ছিক আচরণের নৈতিক মূল্যায়ন করে। তাহলে দেখো, নীতিবিদ্যা আমাদের মানব জীবনের ঐচ্ছিক আচরণের মূল্যায়ন করে, অনৈচ্ছিক না। অর্থাৎ যে কাজগুলো আমরা করতে স্বাধীন, যে কাজগুলো আমরা করতে স্বাধীন, মানে আমরা ইচ্ছে করলে করতে পারি, আবার ইচ্ছে করলে না করতে পারি, সেগুলাই হচ্ছে নীতিবিদ্যা করে। তো এটি কেবল মানুষের বাহ্যিক আচরণের নয়, বরং তার অভ্যন্তরীণ উদ্দেশ্য ও অভিপ্রায় নিয়েও গভীরভাবে আলোচনা করে, মানব জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে সাহায্য করে। আমি এখানে একটা করে এরকম, এটাকে বলা হয় টি ডায়াগ্রাম। এটাতে আমরা কি কি আলোচনা করব এটুকু যদি তোমরা মুখস্থ রাখো, তাহলে তুমি পরীক্ষার সময় এই পয়েন্টগুলো স্মরণ করে তুমি আবার বানিয়ে বানিয়ে লিখতে পারবে। তো নীতিবিদ্যার প্রকৃতি ও স্বরূপ, আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নীতিবিদ্যা এবং নীতিবিদ্যার পরিধি বিষয়বস্তু। এখানে আমি এই টপিকটাকে হাইলাইট করতে চাই, এটাই তোমরা বুঝবে না যে এটা কেন হলো, এটাকে কেন বলা হচ্ছে যে এটা আদর্শনিষ্ঠ। এই যে দেখো, এখানে আমি দিয়েছি, এটা হলো কেন এটা আদর্শনিষ্ঠ, বুঝছো? তো এটা কি আসলে হবে? তো দেখো, এটাকে আদর্শনিষ্ঠ আমরা কেন বলি, নীতিবিদ্যাকে কেন আদর্শনিষ্ঠ বলা হয়? আচ্ছা, আমার কথা ভালো করে মনোযোগ দাও। কেন আমরা এটাকে নরমেটিভ সায়েন্স বা আদর্শনিষ্ঠ বলবো? দেখো, আদর্শ মানে হচ্ছে যার একটা উদ্দেশ্য আছে, যে একটা লক্ষ্যের দিকে ধাবিত হয়। নীতিবিদ্যার উদ্দেশ্য হলো কল্যাণ, অর্থাৎ এমন ভাবে মানুষকে সে নির্দেশনা দেয় যাতে এই জগতে শান্তি বিরাজ করে, কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এটা পদার্থবিজ্ঞান কিংবা রসায়ন বিজ্ঞানের মতো নয়। যেমন নীতিবিদ্যা বস্তুনিষ্ঠ বিজ্ঞান নয়, বর্ণনামূলক বিজ্ঞান নয়। যেমন পদার্থবিজ্ঞান বর্ণনা দেয় কিভাবে কোনো একটি ঘটনা ঘটে, পদার্থবিদ্যা উদ্ভিদ বিজ্ঞানের মতো একটি বস্তু বা ঘটনা কিভাবে ঘটে তার বর্ণনা দেয় না, বরং পরম কল্যাণের আদর্শকে সামনে রেখে কি হওয়া উচিত তা নিয়ে আলোচনা করে। তাহলে দেখো, আমাদের এই নীতিবিদ্যার লক্ষ্য হলো পরম কল্যাণ করা, অর্থাৎ কিভাবে মানুষের কল্যাণ হবে সেটা নিয়েই কাজ করে এই
নীতিবিদ। তাহলে নীতিবিদদের একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। কি সেই লক্ষ্য? লক্ষ্যটা হলো, দেখো, লক্ষ্য হচ্ছে পরম কল্যাণ। এ প্রসঙ্গে উইলিয়াম লিলি, নীতিবিজ্ঞানী উইলিয়াম লিলি বলেছেন যে উই মে ডিফাইন এথিক্স অ্যাজ দ্য নর্মেটিভ সায়েন্স অফ কন্ডাক্ট অফ হিউম্যান বিংস লিভিং ইন সোসাইটি। অর্থাৎ সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এই দেখো, যা এই আচরণকে উচিত কি অনুচিত, ভালো কি মন্দ অনুরূপ পন্থায় বিচার করে। লিলির এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারলাম যে নীতিবিদদের মূল কাজ কেবল আচরণের বর্ণনা করা নয়, বরং আদর্শিক মূল্যায়ন ও দিক নির্দেশনা দেওয়া। অর্থাৎ একটা আচরণ, একটা মানুষ কাজ করলো, সেটা ভালো করলো না মন্দ করলো সেটা বলা, এবং কিভাবে সেই কাজটি করলে সেটি নৈতিক হবে সেটারও একটি দিক নির্দেশনা প্রদান করা। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে নীতিবিদ্যা কি? নীতিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ। কেন? তার আদর্শই হচ্ছে কল্যাণ করা, এই জগতের সকল মানুষের কল্যাণ করা। আচ্ছা, মানদণ্ডের প্রেক্ষিতে মূল্যায়ন। নীতিবিদ্যা মানব জীবনের একটি নির্দিষ্ট আদর্শ ও মানদণ্ড নির্ধারণ করে। এই নির্দিষ্ট মানদণ্ডটা হলো সুখ বা মঙ্গল। দেখো, আমি আবার বলছি এই অংশটুকু, যে নীতিবিদ্যা মানব জীবনের একটি নির্দিষ্ট আদর্শ মানদণ্ড নির্ধারণ করে। এটি মানুষের আচরণের উৎপত্তি বা প্রকৃতি নির্ণয়ের দায়িত্ব নেয়। মানুষের ঐচ্ছিক ইচ্ছার সাথে নৈতিক আদর্শের মিল থাকলে কাজটিকে ভালো, এবং যদি মিল না থাকে তাহলে তাকে মন্দ বলে ঘোষণা করে। তারপরে ঐচ্ছিক ক্রিয়া ও অভিপ্রায়, এই জিনিসটা কি? ঐচ্ছিক ক্রিয়া ও অভিপ্রায়, দেখো, এই দেখো এটা ঐচ্ছিক ক্রিয়া ও অভিপ্রায় নীতিবিদ্যার অন্যতম প্রধান আলোচ্য বিষয়ের পরিধি হলো মানুষের ঐচ্ছিক ক্রিয়া। ঐচ্ছিক ক্রিয়া, যেসব কাজ মানুষ সজ্ঞানে স্বেচ্ছায় করে, কেবল সেগুলোরই নৈতিক বিচার সম্ভব। অনৈচ্ছিক, অর্থাৎ যেগুলো মানুষ ইচ্ছা করে করে না, করতে পারে না, যেমন মৃত্যু ঠেকাতে পারে না, এর সাথে সম্পর্কিত মানুষের কামনা, উদ্দেশ্য, অভিপ্রায় নীতিবিদ্যার অবিচ্ছেদ্য অংশ। তাহলে অনৈচ্ছিক ক্রিয়া এগুলা নিয়ে আলোচনা করে না। এবার আমরা পড়বো নৈতিক অবধারণ ও মানদণ্ড। নৈতিক অবধারণ হলো এমন বাক্য যেগুলো বলে এই কাজটা করা উচিত, ওই কাজটা করা উচিত নয়, এই ধরনের বাক্য। মানুষের আচরণের নৈতিক মূল্যায়ন করার জন্য যে মানসিক প্রক্রিয়ায় আশ্রয় নেওয়া হয় তাকে নৈতিক অবধারণ বলে। এই অবধারণ গঠন করা, বিবেকের স্বরূপ বিশ্লেষণ করা, নৈতিক বিচারের মানদণ্ড যেমন সুখবাদ, সৌন্দর্যবাদ নিরূপণ করা নীতিবিদ্যার কেন্দ্রীয় বিষয়বস্তু। অর্থাৎ নীতিবিদ্যা এই নৈতিক অবধারণ কিভাবে গঠন করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করে। এরপর আছে নৈতিকতার স্বীকার্য সত্য বা মোরালিটি। নীতিবিদ্যা তার আলোচনার সাথে কিছু মৌলিক সত্যকে বিনা বিচারে মেনে নেয়, যেগুলো ছাড়া কোনো নৈতিক বিচার সম্ভব নয়। এই পরিধির অন্তর্ভুক্ত প্রধান স্বীকার্য সত্যগুলো হলো ইচ্ছার স্বাধীনতা, আত্মার অমরত্ব, তারপরে ঈশ্বরের অস্তিত্ব, এগুলো। আমার মনে হয় এই লাইনটা তোমরা বুঝতে পারো না। এই লাইনটা বলছে যে যারা নৈতিকতার নিয়ে কাজ করেন, অর্থাৎ নীতিবিদ্যা মানুষের কাজকে ভালো বা মন্দ বলে, এটা বলার আগে নীতিবিদ্যাকে কিছু বিষয়ে বিশ্বাস করে নিতে হয়। বিশ্বাস যদি না করে তাহলে তো নৈতিক বিচার করা যাবে না। এগুলাই হচ্ছে নৈতিক স্বীকার্য সত্য। অর্থাৎ যদি আমরা নৈতিকতার বিচার করি, ভালো মন্দের কথা বলি, তাহলে এগুলা আমার বিশ্বাস করাই লাগবে। কি কি সেটা? সেটা হচ্ছে ইচ্ছার স্বাধীনতা। এখন আমরা যদি একজন মানুষ ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাস করে না, তাহলে সে বলবে যে আমি যা কিছু করছি হলো আমি অন্যের ইচ্ছাই করছি। যেমন কেউ কেউ বলেন যে গাছের পাতা নড়ে না স্রষ্টার হুকুম ছাড়া। তাহলে একজন চোর চুরি করে, সেও তো স্রষ্টার হুকুমেই চুরি করে। তারপর কেউ একজন মার্ডার করে, সেও স্রষ্টার হুকুমেই করে, তাহলে তো তার তো কোনো দোষ নেই। দেখো, কেউ যদি, ধরো আমরাই মেনে নিলাম যে ইচ্ছার স্বাধীনতা নাই, তাহলে তো একজন অপরাধীর
অপরাধের বিচার করাই যাবে না, কারণ তার অপরাধ কর্মের জন্য সে নিজে দায়ী নয়। আত্মার অমরত্ব, তার মানে আত্মা যদি না থাকে সেই বিচার কিভাবে হবে? এজন্য যারা নাস্তিক তারা এই নীতি কথায় বিশ্বাস করে না। যেমন চার্বাক দর্শনের মানুষেরা বলে, ঋণ করে হলেও ঘি খাও, ততদিন বাঁচো, সুখে বাঁচো। আচ্ছা, তারপরে এখন তাহলে আমরা দেখলাম যে এই নীতিবিদ্যার বিষয়বস্তুগুলোকে যদি আমরা একটা চার্টে দেখাই, তাহলে নীতিবিদ্যার বিষয়বস্তু কি কি? ঐচ্ছিক ক্রিয়া, স্বীকার্য সত্য, নৈতিক অবধারণ, এগুলা। সমালোচনাটা আমি স্কিপ করব, অলরেডি এগুলা তোমাদের পড়ানো হয়ে গেছে। এগুলা সমালোচনা তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। তাহলে 2 নম্বর প্রশ্নটি আমাদের হয়ে গেল। এখন এই যে আরেকটা প্রশ্ন আছে, এটা হচ্ছে নীতিবিদ্যা পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। দেখো, এই প্রশ্নটি বহুবার পরীক্ষায় এসেছে এবং 2024 সালেও আসছে। তার মানে তোমাদের জন্য এই প্রশ্নটা লেস ইম্পর্টেন্ট। কিন্তু এই প্রশ্নটা যদি 2024 সালে এসে থাকে, তারপরেও কিন্তু তোমাদের অন্তত 2বার রিডিং পড়া উচিত। কেন রিডিং পড়বে? কারণ তোমাদের এবার নতুন সিলেবাস এবং তোমরাই প্রথম ব্যাচ। সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ আগের হিস্ট্রি তোমাদের বেলায় প্রযোজ্য নয়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। নৈতিকতার স্বীকার্য সত্য, এগুলা কি বুঝছো? কেন স্বীকার্য সত্য বলা হলো? মানে এগুলা স্বীকার করতে আমরা বাধ্য। আমরা যদি এই নৈতিকতায় বিশ্বাস করি, নীতিবিদ্যাকে একটি শাস্ত্র হিসেবে মেনে নেই, কোনো কাজের ভালো মন্দর বিচার করতে চাই, তাহলে আমাদের ইচ্ছার স্বাধীনতায় অবশ্যই বিশ্বাস করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা পড়বো নীতিবিদ্যা পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। দর্শনের একটি অপরিহার্য ব্যবহারিক শাখা হলো নীতিবিদ্যা। সমাজে বসবাসকারী মানুষের কোন কাজটি ন্যায় আর কোন কাজটি অন্যায় তার নিশ্চিতভাবে নির্দেশ করার জন্যই এর প্রধান কাজ। মানুষের দৈনন্দিন জীবনকে সুশৃঙ্খল, মার্জিত ও নৈতিকভাবে উন্নত করার ক্ষেত্রে নীতিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা এখানে দেখবো যে এই প্রশ্নে আমরা কি কি শিখবো। আমরা এখানে শিখবো সৎ জীবনযাপন ও অন্তর্দৃষ্টি লাভ, দৃষ্টিভঙ্গির উদারতা ও দৃঢ়তা, সমাজ গঠন ও গঠনে ও অবক্ষয় রোধে ভূমিকা। আচ্ছা, এবার আমরা দেখব সৎ জীবনযাপন ও অন্তর্দৃষ্টি লাভ। নীতিবিদ্যা আমাদের মানুষের আচরণের ভালো মন্দ সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান দান করে। এই জ্ঞান সৎ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় নৈতিক অন্তর্দৃষ্টি তৈরি করে। এ প্রসঙ্গে প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস বলেন, দি আনএক্সামিনড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। অর্থাৎ যে জীবন পরীক্ষিত নয় সেই জীবন যাপনের যোগ্য নয়। অর্থাৎ তুমি যদি তোমার জীবনকে পরীক্ষা না করো, তোমার জীবনকে যদি বিচার করা না যায়, তাহলে সেই জীবন যাপন করার তো কোনো প্রশ্নই ওঠে না। তিনি অ্যাপোলজি গ্রন্থে এই কথাটা লিখেছিলেন, প্লেটো। এটা কে বলেছেন? সক্রেটিস বলছেন। এখন এখানে তোমাদের একটা প্রশ্ন তৈরি হতে পারে যে এই কথাটা বলছেন সক্রেটিস, কিন্তু আমি আবার লিখতেছি অ্যাপোলজি, প্লেটো, 38 পেজ। সক্রেটিস নিজে কোনো গ্রন্থ রচনা করেননি, তিনি ছিলেন প্রাচীনকালের দার্শনিক। তার ছাত্র প্লেটো গ্রন্থ লিখেছিলেন, সেই গ্রন্থে সক্রেটিসের কথাগুলোই বর্ণনা করেছেন। প্লেটো এইভাবে লিখেছেন যে আমার গুরু সক্রেটিস বলেছেন, দি আনএক্সামিনড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। অর্থাৎ অপরীক্ষিত জীবন যাপনের যোগ্য নয়, অপরীক্ষিত জীবন যাপনের যোগ্য নয়। নীতিবিদ্যা পাঠের মাধ্যমে মানুষ তার নিজের জীবনের ভুল ত্রুটি পরীক্ষা করে একটি উন্নত জীবনযাপন করতে পারে। অর্থাৎ নীতিবিদ্যা যদি কেউ পড়ে, তাহলে সে যে ভুল করছে সেটা সে বোঝে এবং তার এই ভুলগুলো শুধরে নিয়ে সে উন্নত জীবনযাপন করতে পারে। আর অনেক মানুষ আছে, গরুরা তো আর নীতিবিদ্যা জানে না, তারা তো অশিক্ষিত, এই জন্য তো তাদের নৈতিকতা নাই। দৃষ্টিভঙ্গির, আচ্ছা, এরপরে দেখো আমরা এবার পড়বো দৃষ্টিভঙ্গির উদারতা, লক্ষ্যের দৃঢ়তা। তো নীতিবিদ্যা কেবল তাত্ত্বিক নিয়ম শেখায় না, বরং বাস্তব জীবনে নৈতিক সমস্যাগুলো সমাধানের পথ দেখায়। এর ফলে মানুষের দৃষ্টিভঙ্গি উদার হয়। আচ্ছা, এই প্রশ্নটা খুবই সহজ, এজন্য আমি এটা স্কিপ করছি। আমি তোমাদের বলেছি আমাদের অনেকগুলো প্রশ্ন পড়তে হবে। এটা 96 পৃষ্ঠার একটা নোট, তোমরা এটা পড়লেই হয়ে যাবে, এটা খুবই সহজ। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বার, নীতিবিদ্যা কিভাবে ধর্মের সাথে সম্পর্কিত। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট।
মনে করো এটা তোমাদের পরীক্ষায় চলে আসছে, তোমরা গিয়ে দেখবা যে এই প্রশ্ন চলে আসছে। কারণ কি, এই প্রশ্নটা 23 সালে আসছে, এই যে দেখো, খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রত্যেকবার পরীক্ষায় যদি একবার আসে নীতিবিদ্যার সাথে ধর্মের সম্পর্ক ব্যাখ্যা করো, তাহলে পরের বার আসে নীতিবিদ্যার সাথে বিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা। তোমরা কি বুঝতে পারছো? তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা দাগ দিয়ে রাখো। এই প্রশ্নটা 4 থেকে 5 মার্কসের আসতে পারে। আচ্ছা, এখন আমরা শিখবো নীতিবিদ্যা ও ধর্ম উভয় মানব জীবনের আচরণ নৈতিকতা নিয়ে আলোচনা করে। এই ধরনের প্রশ্নে যখন দুইটা বিদ্যার সম্পর্ক আলোচনা করতে বলে, তখন তোমাদের যে স্ট্রাকচার ফলো করতে হবে, তোমাদের প্রথমে একটা ভূমিকা দিতে হবে। সে ভূমিকা দেওয়ার পর তোমাদের দুটি শাস্ত্রে ধর্ম কি, তারপরে নৈতিকতা কি, এটা বলতে হবে। বলার পর এই দুটার মধ্যে কোন কোন ক্ষেত্রে মিল আছে সেটা বলতে হবে। তারপরে কোন কোন ক্ষেত্রে এদের মধ্যে পার্থক্য আছে সেটা বলতে হবে। এবং তারপরে বলতে হবে যে দুটার মধ্যে সম্পর্কটা কেমন, দুটার মধ্যে সম্পর্কটা কি শুধুই শত্রুতার বা বিরুদ্ধমূলক, নাকি একটি আরেকটিকে হেল্প করে। এই আলোচনার শেষে সমালোচনা দিয়ে প্রশ্ন শেষ করবে। তাহলে তোমরা নিশ্চয়ই স্ট্রাকচারটি বুঝতে পেরেছো। তোমরা কি বুঝছো আমি কি স্ট্রাকচার বললাম? তাহলে যদি এইরকম দুটি বিদ্যার, ধরো একটি ধর্ম আর একটি নৈতিকতা, কিংবা দর্শন এবং বিজ্ঞান, তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? তোমাদের প্রথমত লিখতে হবে নৈতিকতা কি, ধর্ম কি, দুটির মধ্যে মিল কোন কোন ক্ষেত্রে, দুটির মধ্যে অমিল কোন কোন ক্ষেত্রে। তারপরে লিখবে যে এই যে দেখো এখানে লিখে রাখছি আমি, এখানে লেখা আছে যে উভয়ের পারস্পরিক পরিপূরকতা। যেমন যে ধর্ম ও নৈতিকতার সাদৃশ্য, ধর্ম ও নৈতিক নীতিবিদ্যা উভয়ের মানুষের আত্মিক উন্নতি এবং আদর্শিক জীবনযাপনের কথা বলে। উভয় শাস্ত্রই ন্যায়, সততা ও পরোপকারকে সমর্থন করে, মিথ্যা, চুরি, অন্যায়কে বর্জন করতে শেখায়। নৈতিকতা বোধ বিবেকের ঐশ্বরিক ভিত্তি, ধর্মীয় বিশ্বাস নৈতিক বাধ্যবাধকতাবোধের ভিত্তিতে অত্যন্ত সুদৃঢ় করে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নৈতিক নিয়মগুলো মূলত ঈশ্বরের নির্দেশ। তাহলে এখানে কিন্তু মিল দেখানো হলো। তারপরে এই যে পারস্পরিক পরিপূরকতা দেখানো হলো। তো দেখো, ধর্ম নৈতিকতার সম্পর্কটা এরকম যে ঈশ্বরের নির্দেশ, ধর্ম ঈশ্বরের নির্দেশ, আবার নৈতিক বাধ্যতা বোধ এটাও কিন্তু ঈশ্বর ধর্ম থেকেই আসে। এই দুটোটাকে সমন্বয় করে আমাদের নীতিবিদ্যা। তারপরে কিছু সমালোচনা আছে, এই সমালোচনাগুলো তোমরা পড়ে ফেলবে। আচ্ছা, নীতিবিদ্যার সাথে এই দেখো, এবার আমরা শিখবো নীতিবিদ্যার সাথে সমাজবিদ্যা বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। তো দেখো, এই প্রশ্নটা 2024 সালে আসছে, তার মানে এই প্রশ্নটা এবার লেস ইম্পর্টেন্ট। নীতিবিদ্যার সাথে সমাজ বিজ্ঞানের সম্পর্ক আলোচনা। আমাদের এই ক্লাসে আছে সোনালী, বৃষ্টি, তারপর সামিরা, জবা রায়, জবা ফারিয়া, কারিমা খাতুন, খুশি, অফসুন নাহার। আর অনেকেই আমাকে জানিয়েছে যে তারা আজকে আসলে প্রস্তুত নয় সন্ধ্যাবেলায় পড়ার জন্য। এই জন্য ক্লাসটা আমি রেকর্ড করছি, এটা ইউটিউবে আপলোড করা হবে। যারা এই ক্লাসটি মিস করবে তারা এই ক্লাসটি পাবে। আমরা এখন পড়বো নীতিবিদ্যার সাথে সমাজ বিজ্ঞানের সম্পর্ক। আমি আমাদের 35 মিনিট পড়া হয়ে গিয়েছে। আমাদের যেহেতু আজকে দুইটা সাবজেক্ট, আমি এখন এখানে ক্লাসটা ক্লোজ করব। ক্লোজ করার পর ID 2 দিয়ে আমি আমাদের যে দ্বিতীয় ক্লাসটি আছে সেই ক্লাসটি শুরু করব। আমরা সমাজ বিজ্ঞান ক্লাসটি শুরু করব। তো তোমরা এখন, এই ক্লাসটি এখানেই শেষ হবে। তারপরে ক্লাসটি একটু কনভার্ট হতে সময় লাগবে, তারপর 2-3 মিনিট, এরপরে ID 2 দিয়ে আমি আবার জয়েন করব, তোমরা আবার নতুন করে জয়েন করবে। এর মধ্যে আমি তোমাদের হোমওয়ার্ক দিতে চাই। এই 5 নাম্বার প্রশ্ন খুবই সহজ, একবার রেডি করলে হবে। 5 পড়বে, তারপরে 6 পড়বে, নীতিবিদ্যা কিভাবে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। তারপরে হলো এই আমাদের প্রথম অধ্যায়টা এখানেই শেষ হবে। পরে 7 নাম্বার প্রশ্ন পড়বে, সঠিক ও ভুলের পার্থক্য কি, ন্যায় অন্যায় বললে কি বুঝো, খুবই সহজ। আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। 8 8 পড়বে, তারপরে 9 10, অর্থাৎ তোমাদের পড়া দেওয়া থাকলো 5 থেকে 10 পর্যন্ত। এগুলো তোমাদের হোমওয়ার্ক। আগামী দিন আমি তোমাদের এগুলো জিজ্ঞাসা করব। এবং
এগুলো পড়তে গিয়ে যদি কোনো সমস্যা হয়, সমস্যা হওয়ার কথা না, কারণ এগুলো এত সহজ পড়া, মানে এই সাবজেক্টটা মোটামুটি সহজ। আর আমি তোমাদের টেকনিক্যাল ওয়ার্ড গুলো তো শিখাই দিচ্ছি। এই শুধু কিছু কিছু টেকনিক্যাল ওয়ার্ড আছে, যেমন কান্ট, মিল, এগুলোতে একটু অসুবিধা হয়। আমরা এগুলা খুব দ্রুত শেষ করবো। তো ঠিক আছে, আমি এখন ক্লাসটা এখানে শেষ করছি। আমাদের এই 2-3 মিনিট পরেই 2 নম্বর আইডি দিয়ে সমাজবিজ্ঞান সাবজেক্টের ক্লাস শুরু হবে।